হ্যালো ফ্রেন্ডস, আমি ডক্টর কার্তিক আর আপনারা দেখছেন কেএম টিউটর চ্যানেল। কেএম টিউটর চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা। ফ্রেন্ডস, আজ আমি একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। একটা মক টেস্ট সিরিজ, যেটা কিনা গ্রামারের যে মক টেস্ট সিরিজ আমাদের এসএলএসটি, সে দেখো এসএলএসটির যে আমাদের গ্রামারের মক টেস্ট সিরিজ, সেই গ্রামারের মক টেস্ট সিরিজ নিয়ে আমি উপস্থিত হয়েছি। আজকে আমরা এখান থেকে 25 কোশ্চেন দেখব সমাস, অর্থাৎ সমাস। হ্যাঁ, সেই সমাসের 25 কোশ্চেন অর্থাৎ 25টি কোশ্চেন আমরা এখানে দেখব এবং সেটা চারটা যে অপশন আছে, চারটা অপশন দিয়ে আমরা আলোচনা করব। অর্থাৎ 25 × 4 যদি আমরা ভালো করে যাই, প্রায় 100টার মতো কোশ্চেন কিন্তু এখান থেকে আলোচনা হবে। আশা করি তোমাদের ক্লাসটি অবশ্যই ভালো লাগবে, এবং যদি ক্লাসটি ভালো লাগে অবশ্যই তোমরা একটা শেয়ার, লাইক, কমেন্ট একটু করে দিও, ঠিক আছে? আর যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তারা অতি সত্বর চ্যানেলটা সাবস্ক্রাইব করো। এই চ্যানেলে তোমাদের WBSLS রিলেটেড যাবতীয় কন্টেন্ট বা মক টেস্ট কিন্তু দেওয়া হচ্ছে। এছাড়াও এনটিএ ইউজিসি নেটের পেপার 1 সংস্কৃত পড়ানো হচ্ছে। আগামী সপ্তাহে অর্থাৎ আগামী সোমবার থেকে আমাদের যে ঝাড়খণ্ড এসএলএসটি, হ্যাঁ, এসএলএসটির যে ঝাড়খণ্ড পিজিটি যে ব্যাচ, যেটা আমরা শুরু করেছিলাম, সেটা আমরা কন্টিনিউ সোমবার থেকে করতে চলেছি। অর্থাৎ আমাদের ঝাড়খণ্ড এসএলএসটি যে পিজিটি ব্যাচ, যেই সিলেবাসের মধ্যে কোনো গ্রামার নেই, অর্থাৎ কিছু টেক্সট আছে যেখান থেকে টিচার নিয়োগ হতে চলেছে, সেখান থেকে কিন্তু আমাদের সেই এসএলএসটির ব্যাচ কিন্তু পিজিটির যে ঝাড়খণ্ড যে এসএলএসটি, সেই ঝাড়খণ্ড এসএলএসটির ব্যাচ কিন্তু আমরা শুরু করতে চলেছি। এছাড়াও আমাদের আপার প্রাইমারি যে ব্যাচ আছে সংস্কৃত, সেই সংস্কৃত সাবজেক্টের উপরেও কিন্তু আমাদের ক্লাস শুরু হচ্ছে। তো যাই হোক, আমাদের অনেকগুলো ক্লাস কিন্তু এই মুহূর্তে চলছে, WBSLST থেকে আরম্ভ করে, হ্যাঁ, ডাব্লিউবি সেট, যেটা ডিসেম্বরে আছে, তার ব্যাচ কিন্তু আমরা শুরু করেছি। পেপার 1 অ্যান্ড সংস্কৃত, সেট আর নেট দুটোরই ব্যাচ কিন্তু আমাদের শুরু হয়েছে। তোমরা চাইলে কিন্তু এখান থেকে পেড ব্যাচে যেয়ে কিন্তু তোমরা ক্লাস করতে পারো। তার জন্য তোমাকে 7407083623 এই নাম্বারে কিন্তু কন্ট্যাক্ট করে নিতে হবে। হয় হোয়াটসঅ্যাপ বা এখান থেকে কল করে তোমরা কিন্তু আমাদের প্রিপারেশনটা আরও বেটার করতে পারো। তো যাই হোক, আজকে ভিডিওটা বেশি বড় না করে সরাসরি আমাদের যে সাবজেক্ট আছে, অর্থাৎ আমাদের যে বিষয়, আজকে সেই বিষয়ে চলে যাব। আজকের যে ক্লাস আমাদের দেখে নাও। আজকের যে ক্লাস আমরা আলোচনা করছি সেটা হচ্ছে সমাস। অর্থাৎ সেই যে ক্লাস হচ্ছে সেটা হচ্ছে কি ক্লাস আসবে, সমাস। তো সমাস থেকে দেখো কিছু কোশ্চেন আমরা দেখে নেবো। আজকে পার্ট 1 ক্লাস, অর্থাৎ সমাসের যে পার্ট 1, তার ক্লাস কিন্তু আমরা শুরু করতে চলেছি, কারণ গ্রামারটা আমাদেরকে শেষ করতে হবে। হ্যাঁ, সামনে যেহেতু এক্সাম আছে। দেখো, যে সমাস আমাদের আছে তার যে কোশ্চেন, সেই কোশ্চেন সরাসরি কোশ্চেন আমরা চলে যাব। দেখো, সমাসের ব্যাকরণসম্মত পরিভাষা, অর্থাৎ সমাসের যে পরিভাষা, ব্যাকরণসম্মত পরিভাষাটা কি? তো সেক্ষেত্রে অপশন দেখে নাও। 1 নম্বর অপশন সমসানং সমাসঃ, 2 নম্বর সংক্ষিপ্তকরণং সমাসঃ, পদমেলনং সমাসঃ, পদবিলোপনং সমাসঃ। অর্থাৎ সমাসের অনেকগুলো কিন্তু পরিভাষা এখানে দেওয়া আছে, 4টে পরিভাষা দেওয়া আছে। বলছে এর মধ্যে সমাসের পরিভাষাটা কোনটা হবে, এটা কিন্তু আমাদের কোশ্চেন, যে এই 4টের মধ্যে সমাসের যে পরিভাষা সেটা কিভাবে হবে, ঠিক আছে? তো এখান থেকে আমরা যদি দেখি, দেখো সমাসের যদি পরিভাষাতে আমরা যাই, বলি যে সন্ধিতে কি হয়। দেখো, সন্ধিতে যেমন বর্ণের মেল হয়, ঠিক সমাসের মধ্যে কি আসবে, পদের মেল। যে পদ মেলনং সমাস, এটা একটা বলে রাখছি। কিন্তু সমাসের ব্যাকরণ সম্মত যদি আমরা দেখি, তো সেখানে কি আসে, ব্যাকরণ সম্মত যদি আসে, অপশন তোমাদের দেখো, অপশনটা দেখে নাও, তারপর আমি একটু ব্যাখ্যাতে যাব। অপশন আসবে কি, সমসানং সমাস, অর্থাৎ অপশন এ হবে তোমাদের রাইট অ্যান্সার। সমসানং সমাস, এটা হলো সমাসের পরিভাষা। ব্যাকরণ সম্মত যদি পরিভাষা দেখি, সমসানং সমাস। এছাড়াও দেখো সংক্ষেপে যে কথন, সংক্ষেপে কথন তাকেও সমাস বলবো, কারণ সংক্ষিপ্ত রূপকে ধারণ করে যে, তাকে সমাস বলা হয়। সংক্ষিপ্ত রূপকে যে ধারণ করে, বা পারস্পরিক বন্ধন রাখে যে 2 বা 2 এর অধিক পদ, তাকে সমাস বলবো। বা অনেক পদানাম এক পদ ভবিনম, হ্যাঁ, অনেক পদানাম এক পদী ভবনং সমাস, অনেক পদকে এক পদ করার যে নাম, তাকে সমাস বলবো। আর সমসানং সমাস, অর্থাৎ সংক্ষিপ্তকরণকেই কিন্তু আমরা সমাস বলবো। 2 বা 2 এর অধিক পদের যখন বিভক্তির লোপ এক পদ তৈরি করা হয়, তখন তাকে সমাস বলে। সমাসের বিভিন্ন সংজ্ঞা দেওয়া আছে, সেই সংজ্ঞাগুলো কি কি আছে তোমরা অবশ্যই একটু ভালো করে যদি দেখো তাহলে করতে পারবে। যাই হোক, এখানে আমাদের ব্যাকরণসম্মত যে সমাস ছিল, ব্যাকরণসম্মত যে পরিভাষা ছিল, সেটা কি, সমসানং সমাস, অর্থাৎ অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার। তোমরা পজ করে অ্যান্সারগুলো দাও। 25টা যে কোশ্চেন এখানে আসছে, 25 কোশ্চেন, 25 কোশ্চেনের মধ্যে তোমাদের কতগুলো ঠিক হচ্ছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে যে স্যার আমার এতগুলো কোশ্চেন ঠিক হলো। এই সমাস নিয়ে বিভিন্ন ব্যাখ্যা আছে। দেখো, সমাস কয় প্রকার, সাধারণত অনেকে বলবে সমাজ 6 প্রকার, অনেকে বলবে সমাজ 4 প্রকার, কিন্তু আমাদের যেটা দরকার সেটা হচ্ছে কি, এটা হচ্ছে পাণিনি, ঠিক আছে? কারণ পাণিনীয় ব্যাকরণ,
পাণিনি তার অষ্টাধ্যায়ী গ্রন্থে কি বলেছে, সমাজকে 4 ভাগে ভাগ করেছে। পাণিনি তার অষ্টাধ্যায়ী গ্রন্থে কি করেছে, সমাজকে 4 ভাগে ভাগ করেছে। কি বলেছে, সমাসস্য চতুর্বিধ। হ্যাঁ, সমাসস্য চতুর্বিধ। হ্যাঁ, সমাসস্য চতুর্বিধ ইতি প্রয়োবাদ। এটা কার, পাণিনি মত। অর্থাৎ এখানে কি কি বলেছে দেখো, 1 নম্বর সমাস আসবে অব্যয়ীভাব সমাস। 2 নম্বর সমাস কি আসবে, তৎপুরুষ সমাস। 3 নম্বর সমাস যেটা আসবে বহুব্রীহি সমাস। আর 4 নম্বর সমাস আসবে কি, দ্বন্দ্ব সমাস। দ্বন্দ্ব সমাস। এইভাবে সমাস হচ্ছে পাণিনির যে মত, যে পাণিনির মতে সমাস কতবিধ, সমাস হচ্ছে চতুর্বিধ। হ্যাঁ, অব্যয়ীভাব সমাস, তৎপুরুষ সমাস, বহুব্রীহি সমাস, দ্বন্দ্ব সমাস, এইভাবে সমাসকে 4 ভাগে কিন্তু ভাগ করেছে। যাই হোক, পরের কোশ্চেন আমরা দেখে নেবো। দেখো 2 নম্বর কোশ্চেন তোমরা একটু দেখে নাও। সমাসে প্রথমা নির্দিষ্ট উপসর্গজনং কোথায় প্রযুক্ত হয়। সমাসে বলেছে প্রথমা নির্দিষ্ট উপসর্জনং কোথায় প্রযুক্ত হয়। এটা একটা ভালো কোশ্চেন। দেখো, প্রথমা নির্দিষ্ট উপসর্জনং বলছে এখানে কোথায় আমরা প্রযুক্ত করব সমাসের ক্ষেত্রে। দেখো, প্রথমা নির্দিষ্ট উপসর্জনং যদি আমাদের এখানে দেখে নিই আমরা, তো সেটা অপশনগুলো দেখে নাও। 1 নম্বর অপশন পূর্বে, অন্তে, মধ্যে, না ইচ্ছানুযায়ী। দেখো, প্রথমা নির্দিষ্ট উপসর্জনম যদি আমরা ভালো করে দেখি তো এটা কোথায় আসবে। হ্যাঁ, দেখো এখানে কি হচ্ছে, সমাজশাস্ত্রে প্রথমা নির্দিষ্ট উপসর্জনম বলেছে, অর্থাৎ সমাসের সূত্রে যে পদ, হ্যাঁ, যে প্রথমান্ত পদ, হ্যাঁ, যে প্রথমান্ত পদ তাহা উপসর্জন রূপে তাহা কিন্তু অভিভূত হবে। আর উপসর্জনম কোথায়, হ্যাঁ, উপসর্জনম বলেছে কি পূর্বে, উপসর্জনম পূর্বম। তাহলে অপশন চলে আসবে কি, উপসর্জনম পূর্বম, অর্থাৎ উপসর্জনটা পূর্বে কিন্তু হবে। তাহলে সমাসে প্রথমা নির্দিষ্ট উপসর্জনম কোথায় প্রযুক্ত হন, পূর্বে। কারণ প্রথমা নির্দিষ্ট সমাস উপসর্জনম এবং উপসর্জনম পূর্বম। উপসর্জন সমাসাস্তে পদের দ্বারা নির্দিষ্ট হয়, তা হলো উপসর্জন, এবং সেটা পূর্বে কিন্তু আমাদের নির্দিষ্ট হয়, পূর্বে। ক্লিয়ার? তো এখানে আমরা সরাসরি উত্তরটা পেয়ে গেলাম যে এটা পূর্বে হবে। ক্লিয়ার? এখানে তোমরা দেখে নেবে। 3 নম্বর কোশ্চেন আমরা সরাসরি যাব। দেখো, সমাজশাস্ত্রে প্রথম নির্দিষ্ট কি হয়। এটা প্রথম নির্দিষ্ট কি হয় এখনই আমরা অপশনে পেয়েই গেলাম। ঠিক আছে, প্রথম নির্দিষ্ট দেখো, অপশন যদি উত্তর আমরা দেখে নিই, সমাজশাস্ত্রে প্রথম নির্দিষ্ট কি হবে, উপসর্জন। উপসর্জন হচ্ছে প্রথমে, আর উপসর্জনম পূর্বম, তাহলে পূর্বে ব্যবস্থিত হবে, আর উপসর্জনম পূর্বম। ঠিক আছে, 4 নম্বর কোশ্চেন দেখো আমরা সরাসরি যাব। 4 নম্বর হচ্ছে উপসর্জনম সংজ্ঞাবিধান সূত্র। উপসর্জনের সংজ্ঞাবিধের সূত্রটা কি। 1 নম্বর দেখো বলেছে পরব লিঙ্গং দ্বন্দ্ব তৎপুরুষয় গোস্ত্রীয় উপসর্জনস্য অনুপসর্জনাৎ জ্ঞ আর এক বিভক্তি চা পূর্ব নিপাতে। তাহলে অপশন যদি আমরা দেখি, দেখো অপশন আসবে কি, এটা উপসর্জনের সংজ্ঞাবিধের সূত্র যেটা, সেটা হলো যে গোস্ত্রীয় উপসর্জনস্য। ঠিক আছে, অপশন বি হবে রাইট অ্যান্সার। একটু ভালো করে দেখে নেবে, এগুলো থেকে কোশ্চেন কিন্তু তোমাদের হতে পারে। ঠিক আছে, 5 নম্বর কোশ্চেন দেখো, পরার্থা বিধানাং বৃত্তি কয় প্রকার। এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন, যে বৃত্তি কয় প্রকার। পরার্থা বিধানাং যে বৃত্তি সেটা কয় প্রকার। কৃদন্ত রূপ 1 প্রকার, হ্যাঁ, কৃত্যোদ্ধিত রূপ 2 প্রকার, কৃত্যোদ্ধিত সমাস 3 প্রকার, না কৃত্যোদ্ধিত সমাস একশেষ। ঠিক আছে, সানন্দ ধাতু রূপ পঞ্চবিধ। তাহলে এখানে যদি আমাদেরকে বৃত্তি কয় প্রকার, উত্তরটাকে দেখে নাও। বৃত্তি হচ্ছে কয় প্রকার, বৃত্তি হচ্ছে 5 প্রকার, অর্থাৎ বৃত্তি চলে আসবে দেখো পঞ্চবিধ। এখানে বৃত্তিগুলো কি কি আছে দেখো, বৃত্তি হচ্ছে 5 প্রকারের হয়। 1 নম্বর হচ্ছে দেখো কৃত বৃত্তি, কৃত। 2 নম্বর আসবে তদ্ধিত। 3 নম্বর আসবে কি, সমাস। 4 নম্বর আসবে একশেষ। আর 5 নম্বর কি আসবে, সনাদন্ত্য ধাতু রূপ। তাহলে দেখো, বৃত্তি 5 প্রকার, কৃত বৃত্তি, তদ্ধিত বৃত্তি, সমাস বৃত্তি, একশেষ বৃত্তি আর সনাদন্ত্য ধাতুরূপ বৃত্তি। 5 প্রকারের বৃত্তি কিন্তু পরার্থা বিধানং রূপং বৃত্তি কিন্তু 5 প্রকারের হয়ে থাকে। এখান থেকে কিন্তু আমাদেরকে একটু ভালো করে দেখে নিতে হবে। পরের কোশ্চেন দেখো, 6 নম্বর কোশ্চেন আমরা যাব। ভূতপূর্ব, এখানে সমাসবিদের সূত্র দেখো। ভূতপূর্ব যেখানে, যে জায়গাতে অব্যয়ীভাব, তৎপুরুষ, দ্বন্দ্ব বা বহুব্রীহি সমাস হবে না, সেইখানে একটা বিশেষ সমাস চলে আসে, তাকে বলা হচ্ছে কি না, সেই জায়গাতে একটা বিশেষ সমাস কিন্তু আমাদের চলে আসবে। সেই বিশেষ সমাসটা কি আসবে দেখো, এখানে আমরা যদি একটু ভালো করে লক্ষ্য করি, তো সেই বিশেষ সমাসটা হচ্ছে সুপসুপা সমাস বা সহসুপা সমাস ইত্যাদি নামে কিন্তু তাকে আমরা ব্যবহৃত করব। 1 নম্বর দেখো প্রাক করায়াত সমাস। 2 নম্বর কুগতি পাদয়।
তিন সহসুপা সমাস, চতুর্থ বলছে উপসর্জনং পূর্বম। তাহলে ভূতপূর্ব যদি এখানে সমাসবিদের সূত্র যে চলে আসে, দেখো সহসুপা সমাস, এই সহসুপা সমাস কোথায় হয়, কেন হয়, সুপসুপা সমাসটা কি বা সহসুপা সমাসটা কি, একটু আমরা আলোচনাতে যাব। যখন আমি কি বললাম, যখন আমাদের মধ্যে অব্যয়ীভাব, তৎপুরুষ, বহুব্রীহি, দ্বন্দ্ব এই সমাসটা হবে না, তখন একটি বিশেষ সংজ্ঞা, কারণ অব্যয়ীভাবে কোথাও পূর্বপদ প্রধান হবে, কোথাও উত্তর পদ প্রধান হবে, কোথাও উভয় পদ প্রধান হবে, কোথাও অন্য পদ প্রধান হবে, কিন্তু একটি সমাস কিন্তু রয়ে গেছে যেটা লঘু সিদ্ধান্ত কৌমুদী মতে স্বীকার করে, সেটা হচ্ছে কেবল সমাস। ঠিক আছে, কেবল সমাস। কেবল সমাস, কেবল সমাসকে কি বলা হয়, সুপসুপা সমাস, সহসুপা সমাস ইত্যাদি নামে দেখো। এর যে লক্ষণ বলা হয় বিশেষ সংজ্ঞা বিনির্মুক্ত কেবল সমাস, মানে না পূর্বপদ প্রধান, না উত্তর পদ প্রধান, না উভয় পদ প্রধান, না অন্য পদ প্রধান, একটি বিশেষ সংজ্ঞা হবে, সেইখানে আসবে কি, সেখানে আসবে কেবল সমাস। তো এইখানে দেখবো আমরা কি, এই যে কেবল সমাস যেটা এলাম, 1 নম্বর সূত্র হচ্ছে কি ভূত পূর্বে চরণ। 1 নম্বর সূত্র হচ্ছে ভূত পূর্বে চরণ, এই যে সূত্রটা, হ্যাঁ, এই ভূত পূর্বে চরণ যে সূত্রটা, এখানে কি হয় না, এইখানে আমাদেরকে দেখতে হবে পূর্ব পদের পূর্ব প্রয়োগ হবে। দেখো ভূত পূর্ব বলেছে এখানে, হ্যাঁ, আর ভূত পূর্বে চরণ সূত্র আছে, পূর্ব পদের পূর্ব প্রয়োগ, তাহলে এখানে যদি আমরা ব্যাস বাক্য করি কি আসবে, পূর্বং ভূতঃ, পূর্বং ভূতঃ। অভূতপূর্ব, পূর্বং অভূত, দৃষ্টপূর্ব, পূর্বং দৃষ্ট, অদৃষ্টপূর্ব, পূর্বং অদৃষ্ট ইত্যাদি নামে কিন্তু এটাকে আমরা দেখব। তাহলে ভূতপূর্বে চরণ, এটা হচ্ছে মূল সূত্র। হ্যাঁ, এই সহসুপা সমাস বা সুপসুপা সমাস বা কেবল সমাস আমরা বলতে পারি। এর বিশেষ সংজ্ঞা বিনির্মুক্ত সমাস হচ্ছে কেবল সমাস। তাহলে 1 নম্বর সূত্র, অর্থাৎ এই যে ভূতপূর্ব কোন সূত্র অনুসারে হচ্ছে, ভূতপূর্বে চরণিত এই সূত্র অনুসারে হচ্ছে। এর একটা বার্তিক সূত্র আছে, বার্তিক সূত্র হচ্ছে ইবেনো সমাস বিভক্ত লোপস্য, ইবেনো সমাস বিভক্ত লোপস্য, অর্থাৎ ইবেনো, ইবোস পদের সঙ্গে কিন্তু সমাস হবে। যেমন ধরো খুব পপুলার সমাস, বারবার পরীক্ষাতে আমাদের জিজ্ঞাসা করে, হ্যাঁ, বাগার্থা বিভো, 1 নম্বর একটা সূত্র আছে, এখানে দেখবে বাগার্থা বিভো একটা সূত্র এখানে চলে আসে আমাদের। হ্যাঁ, তো সেই জায়গাতে আমরা একটা মিনিট দেখো বাগার্থ বিভ, সেই বাগার্থ বিভ চলে আসে, বালকা বিভ, বালকও ইব, বাগার্থ বিভ, বালক, বাগর্থও ইব ইত্যাদি ভাবে কিন্তু এখানেও কিন্তু এটা কেবল সমাস রূপে কিন্তু প্রযুক্ত হয়। তাহলে এটা একটা গুরুত্বপূর্ণ সূত্র, সমাস একটা, এটাও কিন্তু আমরা দেখে রাখতে পারো, পরীক্ষায় কোশ্চেন থাকলে হয়তো ভূতপূর্ব বাগার্থ বিভ কোশ্চেন কিন্তু এলেও আসতে পারে, তো এটা একটু দেখে নিও। পরে কোশ্চেন দেখো, চলে যাবো 7 নম্বর কোশ্চেনে, কোন সমাসে পূর্বপদের অর্থ প্রধান হয়। এটা আমরা প্রথমেই লক্ষণে আমরা দেখে নিয়েছি যে চারটা যে সমাস দেখো এখানে দেওয়া আছে, কোন সমাসে বলেছে পূর্ব পদের লক্ষণ মানে অর্থ প্রধান হয়। এক্ষেত্রে যদি আমরা দেখি, দেখো এখানে আমরা প্রথমেই পেয়ে যাব পূর্বপদ, দেখো বলা হচ্ছে কি অব্যয়ীভাব সমাসের ক্ষেত্রে কি আসবে, পূর্বপদ প্রধান হবে, তাহলে এখানে উত্তর চলে আসবে অব্যয়ীভাব। অব্যয়ীভাব সমাসের ক্ষেত্রে পূর্বপদ প্রধান হবে। হ্যাঁ, তৎপুরুষ সমাসের ক্ষেত্রে কি হবে, উত্তর পদ প্রধান হবে, উত্তর পদ প্রধান ও তৎপুরুষ, পূর্বপদ প্রধান ও অব্যয়ীভাব। ঠিক আছে, তারপরে দেখো এখানে বলেছে দ্বন্দ্ব সমাসে কি আসবে, দ্বন্দ্ব সমাসের ক্ষেত্রে উভয় পদরে প্রধান হবে, উভয়, না পূর্বপদ না উত্তর পদ, উভয় পদই প্রধান হবে দ্বন্দ্ব সমাস। এছাড়া বহুব্রীহি সমাস চলে আসে, বহুব্রীহি সমাসের ক্ষেত্রে কি হয়, অন্য পদ প্রধান হয়। এইভাবে প্রত্যেকটি লক্ষণ কিন্তু চারটা সমাসের যে লক্ষণ, ঠিক আছে, সেইখানে কিন্তু দেয়া হয়। আবার দ্বিগু সমাসের ক্ষেত্রে চলে আসে সংখ্যা পূর্ব দ্বিগু, পূর্বে সংখ্যা থাকলে তাকে দ্বিগু সমাস বলতে হয়। যাই হোক, এইভাবে কিন্তু আমাদের এই সমাসগুলো কিন্তু লক্ষণগুলো দেখে রাখবে, লক্ষণ থেকেও কিন্তু আমাদের কোশ্চেন হতে পারে। পরবর্তী দেখো কোশ্চেন আসবো, রূপস্য যজ্ঞম, বলছে যথারূপম, প্রতিরূপম, অনুরূপম, অতিরূপম। এই রূপস্য যজ্ঞম, দেখো এখানে যদি আমরা ভালো করে দেখি এটা কোন অর্থে হচ্ছে, বা এর ব্যাস বাক্যের সময় জিজ্ঞাসা করছে যে যথারূপম, তাহলে কি আসবে, হ্যাঁ, রূপস্য যজ্ঞম হচ্ছে অনুরূপম। দেখো এটা যদি আমরা সূত্রতে যাই, দেখো এটা হচ্ছে অব্যয়ীভাব সমাসের একটা উদাহরণ। এটা কি বললাম, এটা হচ্ছে অব্যয়ীভাব সমাসের, দেখো এখানে পেয়ে যাবো আমরা, হুম, এখানে পাবো আমরা, এটা হচ্ছে অব্যয়ীভাব সমাসের কিন্তু একটি উদাহরণ। দেখো, হ্যাঁ, অনুরূপ, যথারূপ মানে হচ্ছে রূপস্য যজ্ঞম, দেখো বলে দিচ্ছি, রূপস্য যজ্ঞম হচ্ছে অনুরূপম। এছাড়াও ধরো ঠিক এরকম ভাবে হতে পারে, অনুকূলম হতে পারে, হুম, অনুকূলম, অনুকূলম কি আসবে, কুলস্য যজ্ঞম, কুলস্য যজ্ঞম।
আবার হতে পারে অনুদানম, কি আসবে, দানস্য যজ্ঞম, দানস্য যজ্ঞম, অনুকূলম কুলস্য যজ্ঞম, অনুদানম দানস্য যজ্ঞম, অনুরূপম রূপস্য যজ্ঞম ইত্যাদি ভাবে কিন্তু অব্যয়ীভাব সমাস হয়। এই যদি মূল সূত্রতে আমরা আসি, দেখবে একটা সূত্র পাবে, অব্যয়ং বিভক্তি সমীপ সমৃদ্ধি, ঠিক আছে, বৃদ্ধি অভাব অত্যয় ইত্যাদি ভাবে শব্দ প্রাদুর্ভাব ইত্যাদি অর্থে কিন্তু অব্যয়ীভাব সমাস হয়। সেখান থেকে কিন্তু কোশ্চেনটা তুলেছি। আর তোমাদের বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এখান থেকে কোশ্চেনটা হয়ে যাওয়ার কথা, কারণ প্রিভিয়াস এর যে কোশ্চেনটা এখান থেকে এসেছিল, এখান থেকেই একটা কোশ্চেন কিন্তু আমাদের পরীক্ষাতে পড়েছিল। ক্লিয়ার? দেখো 9 নম্বর কোশ্চেন আমরা সরাসরি যাব। অশ্ব ঘাস এর বিগ্রহ, অশ্বাঘাস এর বিগ্রহ বাক্য কোনটা? দেখো অশ্বাঘাস, অশ্বের ঘাস বলেছে, তাহলে অশ্বঘাস, তাহলে অশ্ব এখানে বলেছে অশ্বেন ঘাস, 1 নম্বর দিয়েছে অপশন। 2 নম্বরে বলেছে অশ্বস্য ঘাস, অশ্বায় ঘাস, অশ্বে ঘাস, তাহলে অশ্বে ঘাস হবে না, অশ্বায় ঘাস হবে না, অশ্বেন হবে না, তাহলে কি আসবে, অশ্বস্য ঘাস, অশ্ব ঘাস, অশ্বস্য ঘাস, অপশন কি আসবে, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। 10 নম্বর কোশ্চেনে দেখো আমরা যাব, সীতা জায়া যস্যস্য কোন সমাস? সীতা জায়া, সীতাপত্নী, সীতাজানি, সীতাপতি, তাহলে এখানে সীতা জায়া যস্যস্য সেটা আসবে সীতা জানি, অপশন সি চলে আসবে রাইট অ্যান্সার, সীতা জানি। এই টাইপের কিছু কোশ্চেন আসবে, আমাদের সূত্র দিয়েও কিছু কোশ্চেন আসে। যেমন দেখেন যে যথারূপম পদে কি সমাস হয়েছে? যথারূপম পদে কি সমাস? অব্যয়ীভাব সমাস, দ্বিগু সমাস, দ্বন্দ্ব সমাস, বহুব্রীহি সমাস, ঠিক আছে। যথারূপম যদি বলা হয়, যথারূপম সমাসে কি আসবে, দেখো এটা দ্বন্দ্ব, তাহলে অব্যয়ীভাব, রূপস্য যজ্ঞম, এখন আমরা পেলাম রূপস্য যজ্ঞম, যথারূপম অব্যয়ীভাব সমাস। দেখো জগত পিতরৌ বন্দে, এখানে পিতরৌ পদের অর্থ পিতরৌ, জগত পিতরৌ বন্দে, তো এখানে যদি আমরা দেখি ভালো করে, সরি অ্যান্সার চলে এলো প্রথমেই, পিতৃদ্বয়, মাতা ও পিতা, মাতৃদ্বয় এবং পিতৃসম। দেখো এখানে কোশ্চেন দিয়েছে পিতরৌ, পিতরৌ পদের অর্থ কি দিয়েছে? পিতরৌ পদের অর্থ হচ্ছে মাতা এবং পিতা, মাতা এবং পিতা। এটা যদি আমরা দেখি সমাসে যাই, যে পিতরৌ কোন সমাস, না এখানে দ্বন্দ্ব সমাস আসবে, দ্বন্দ্ব সমাস। কি দ্বন্দ্ব? না একশেষ দ্বন্দ্ব বা একশেষ দ্বন্দ্ব যেটাকে বলি, একশেষ দ্বন্দ্ব, সেই অর্থানুসারে কিন্তু এটা আসবে পিতরৌ, মাতা ও পিতা। তারপরে দেখো স্তোস চুনাশ্চু, অর্থাৎ এটা সন্ধির একটা সূত্র। स्तो এখানে কোন সমাস মানে দ্বন্দ্ব হয়েছে? দেখো স্ত্রীয় বলেছে, এখানে কোন দ্বন্দ্ব হয়েছে? দেখো এখানে যদি একটু ভালো করে আমরা দেখি, স্তোস চুনাশ্চু, এখানে स्तो পদে কি আসবে? সমাহার দ্বন্দ্ব, দুটো পদের অর্থ যেখানে আসবে, হ্যাঁ, যেমন রাম ও কৃষ্ণ, রামস্য কৃষ্ণস্য, সমাহার দ্বন্দ্ব হিসাবে এটা পরিচিত। প্রিন্ট মিস্টেক হয়েছে, ঠিক আছে, সমাহার দ্বন্দ্ব। তো যাই হোক, পরের কোশ্চেন দেখো আমরা যাবো সরাসরি 14 নম্বর, অহি নকুলম, অহি নকুলমের বিগ্রহ, অহি নকুলম এর বিগ্রহ বাচ্য আহিশ্চ নকুলশ্চ, অহিন নকুলম, অহি নকুলম আর অহশ্চ নকুল উচ্চ। তাহলে এখানে যদি অহি নকুলম, এটাও কিন্তু আমাদের একটি দ্বন্দ্ব সমাসের মধ্যে আসছে, ঠিক আছে, এটাও আমাদের, হ্যাঁ এটা কি আসবে, যে অহিশ্চ নকুলশ্চ, অহিশ্চ নকুলশ্চ, অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার, এটাও আমাদের দ্বন্দ্ব সমাস। পরে কোশ্চেন দেখো দ্বন্দ্ব সমাসের উদাহরণ, দ্বন্দ্ব সমাসের উদাহরণ দেখো, মাতা পিতরও বলেছে, সুপুত্র, বীর পুরুষ সহ সপ্তর্ষি। তাহলে এখানে যদি ভালো করে দেখি, দ্বন্দ্ব সমাসের উদাহরণ কি আসবে? মাতা আর পিতা, যেটাকে, হ্যাঁ মাতা পিতা আসবে, না সুপুরুষও আসবে, সপ্তর্ষি, মাতা আর পিতা, যেটা মাতা পিতরও বলেছে এখানে, তাহলে এখানে মাতা এবং পিতরও হতো, পিতরও, দ্বন্দ্ব সমাস, একশেষ দ্বন্দ্বের উদাহরণ। হরি শব্দস্য প্রকাশ এর সমস্ত পদ হচ্ছে, হরি শব্দস্য প্রকাশের সমস্ত পদ কি? দেখো হরি শব্দস্য বলছে অধিহরি, ইতিহরি, হরি ইতি না অনুহরি। হরি শব্দস্য প্রকাশ যদি এটাকে দেখি, তো এখানে কি আসবে? ইতিহরি, হ্যাঁ ইতিহরি, এটাও কিন্তু অব্যয়ীভাব সমাসের মধ্যেই পড়েছে, অব্যয়ীভাব সমাসের মধ্যে আসবে হরি শব্দস্য প্রকাশ সমান ইতিহরি। পরে কোশ্চেন দেখো যথাশক্তি সমস্ত পদের বিগ্রহ, যথাশক্তি দেখো এটাও আমাদের অব্যয়ীভাবের মধ্যেই আসবে, শক্তিম অনতিক্রম্য, যথাশক্তি অর্থাৎ শক্তিম অনতিক্রম্য, এটাও কিন্তু আমাদের ওই যে একটা প্রসিদ্ধ সূত্র পড়েছিলাম না, অব্যয়ং বিভক্তি সমীপ সমৃদ্ধি, ওই সূত্রানুসারে আসবে শক্তিম অনতিক্রম্য, হ্যাঁ সমান হচ্ছে যথাশক্তি, শক্তিম অনতিক্রম্য। দেখো শক্তিম অনতিক্রম্য। পরে কোশ্চেন দেখো আমরা চলে যাবো 18 নম্বর কোশ্চেন সরাসরি, পঞ্চগঙ্গম, যে পঞ্চগঙ্গম পদে কি সমাস হয়েছে? পঞ্চগঙ্গম, পঞ্চগঙ্গম পদে কি সমাস হয়েছে? এটা একটা গুরুত্বপূর্ণ তথ্য, হ্যাঁ, বা এখানেও একটা সমাস আসবে। দেখো আমরা জানি এটা একটা ব্যাখ্যার জায়গা আছে, তার আগে অপশনগুলো একটু দেখে নাও, তারপরে আমি ব্যাখ্যাতে যাব।
দ্বিগু সমাস, তৎপুরুষ সমাস, অব্যয়ীভাব সমাস, বহুব্রীহি সমাস। এখানে যদি আমরা ভালো করে দেখি তো উত্তর কি চলে আসবে, দেখো উত্তর চলে আসবে আমাদের অব্যয়ীভাব সমাস। কেন হলো, দেখো পূর্বে তো সংখ্যা আছে, আমরা নিশ্চয়ই জানি সংখ্যা পূর্ব দ্বিগু, অর্থাৎ পূর্বে যদি সংখ্যা থাকে আর পরে যাই থাকুক না কেন তখন কি আসে আমাদের, যেটা আমাদের সাধারণভাবে আমরা দেখেছি দ্বিগু সমাস হয়। পূর্বে যদি সংখ্যা থাকে তাহলে আমরা দ্বিগু সমাস করি, কারণ আমাদের সূত্র আছে সংখ্যা পূর্ব দ্বিগু। কিন্তু এইখানে আমরা দ্বিগু করবো না, কারণ কি অব্যয়ীভাব সমাসের একটি সূত্র আছে, যেখানে হচ্ছে সূত্রের নাম হচ্ছে নদী ভিষ্য। নদীভিশ্চ ইতি সূত্রানুসারে। এই সূত্র অনুসারে কি বলা হয়েছে, পূর্বপদে যদি সংখ্যা থাকে, পরপদে যদি নদীবাচক পদ থাকে, তাহলে নদীভিশ্চ ইতি সূত্রানুসারে কি হয়ে যাবে, নদীভিশ্চ ইতি সূত্রানুসারে অব্যয়ীভাব সমাস চলে আসবে, নদীভিশ্চ। আরেকটি এখানে আরেকটি বিধান টাইপে তোমরা পাবে এই অব্যয়ীভাব সমাসে, পূর্বের সংখ্যা থাকার পরে যদি মুনি বা বংশবাচক থাকে, মুনি প্লাস বংশ থাকে, তাহলে কিন্তু সংখ্যা বংশেন ইতি, হ্যাঁ বংশবাচক, ইতি সূত্রানুসারে কি হবে, সংখ্যা বংশন ইতি সূত্রানুসারেও কিন্তু অব্যয়ীভাব হয়ে যাবে। তাহলে পূর্বপদে সংখ্যা থাকার সাথে সাথে যদি পরপদে নদীবাচক পদ বা মুনি বা বংশবাচক পদ থাকে তাহলে কিন্তু অব্যয়ীভাব সমাস হয়ে যাবে। যেমন ধরো যে বলে শত কৌরবা, ত্রিমুনি, ঠিক আছে, এগুলো সব কি চলে আসবে, অব্যয়ীভাব সমাস চলে আসবে। যেমন এখানে নদী, এখানে বলেছে দেখো পঞ্চগঙ্গম, এখানে দিতে পারে দিয়ে যমুনাম হতে পারে, সপ্ত গোদাবরম ইত্যাদি ভাবে কিন্তু অব্যয়ীভাব চলে আসবে আমাদের। 18 নম্বর কোশ্চেন দেখো, 19 নম্বর দেখো পঞ্চগঙ্গম, এখানে সমাসবিধায়ক সূত্র কোনটা, দেখো এখন আমরা পেলাম যে সমাসবিধায়ক সূত্র যদি আমরা এখানে দেখি যে পঞ্চগঙ্গমের সমাসবিধায়ক সূত্র কোনটা, তাহলে এখানে কি আসবে, নদীভিশ্চ, নদীভিজ সূত্র অনুসারে পঞ্চগঙ্গম হয়েছে। পূর্বে সংখ্যা থাকার পরে যদি আমরা নদীবাচক কোনো পদ পাই তাহলে সেটা নদীভিশ্চ ইতি সূত্র অনুসারে অব্যয়ীভাব। নির্মক্ষিকম পদের সমাস বিগ্রহ, দেখো নির্মক্ষিকম এটাও কিন্তু অব্যয়ীভাব সমাসেরই কোশ্চেন একটা, কারণ অব্যয়ীভাব সমাসটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, হয়তো এখান থেকেই তোমাদের কোশ্চেন থাকবে। 2016 সালে যে কোশ্চেন ছিল কিন্তু এইখান থেকে কোশ্চেনটি একটি ছিল, এখান থেকে একটা কোশ্চেন ছিল, দ্বন্দ্ব সমাস থেকে একটি কোশ্চেন ছিল সম্ভবত। এখান থেকে যে কোশ্চেনটা ছিল একটু তোমাদেরকে আলোচনা করে যাই। তোমাদের এইখান থেকে একটা কোশ্চেন এখানে ছিল, দেখো 16 সালে যেটা আমাদের এখান থেকে যে কোশ্চেন ছিল, দেখো 16 সাল অর্থাৎ 2016তে যে এক্সাম আমাদের হয়েছিল, সেখানে কোশ্চেন ছিল এখান থেকে একটা, নিম্নলিখিতের মধ্যে কোনটি অব্যয়ীভাব সমাসের উদাহরণ, মানে অব্যয়ীভাব সমাসের উদাহরণ কিন্তু একটা চেয়েছিল। 1 নম্বর অপশন ছিল দেখো পঞ্চগবম, গবম। 2 নম্বর অপশন ছিল সতৃণম। 3 নম্বর অপশন ছিল পানিপাদম, এটা কিন্তু অব্যয়ভাব সমাসের একটা উদাহরণ এর মধ্যে আছে। 4 নম্বর অপশন ছিল সপুত্র। তো উত্তরটা কোনটা হবে তোমরা কিন্তু অবশ্যই নিজেরা কমেন্ট করবে, ঠিক আছে। এখানের মধ্যে পঞ্চগবম কিন্তু আসবে না, এটা ভাবে পঞ্চের সঙ্গে গবম, হ্যাঁ এটা যদি পঞ্চগঙ্গম হতো তাহলে অব্যয়ভাব হতো, এটা কিন্তু অব্যয়ভাব হবে না, ঠিক আছে। তাহলে সতৃণম, পানিপাদম, সপুত্র, এই তিনটের মধ্যে কোনটা উত্তর আসবে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করবে, এর মধ্যে কিন্তু অব্যয়ভাব সমাসের উদাহরণ একটি আছে। আর সূত্রটা তাও বলে দিচ্ছি, সূত্রটা ওই একটি সূত্র যেটা বারবার পরীক্ষাতে রিপিট হয় অব্যয়ভাব সমাসের ক্ষেত্রে, অব্যয়ং বিভক্তি সমীপ সমৃদ্ধি যে সূত্রটা আছে ওখানে, ঠিক আছে, ওই সূত্র অনুসারে কিন্তু এটা আসবে। ঠিক আছে, দেখো পরের কোশ্চেন চলে যাবো আমরা সরাসরি। 21 নম্বর কোশ্চেন যেটা চলে আসবে, দেখো ভূত বলি, ওই যে বলেছে ভূত বলি, এখানে এই সূত্রের দ্বারা কোথায় সমাস গৃহীত হয়েছে, দেখো ভূত বলি এখানে দিচ্ছে 1 নম্বর দিয়েছে, দেখো কর্তৃকরণে কৃতাবহুলম, চতুর্থী তদর্থার্থ বলি হিত সুকরক্ষিতে, আর সপ্তমী সন্ধে। এখানে যদি বলে ভূত বলি, ভূতায় বলি, ভূত বলি মানে ভূতায় বলি, অর্থাৎ চতুর্থী তদর্থার্থ বলি হিত সুকরক্ষিতে, এই সূত্রানুসারে কিন্তু ভূত বলি এখানে চলে আসবে। মানে এটা হচ্ছে তৎপুরুষ সমাসের চতুর্থী তৎপুরুষ, যেটা সেই চতুর্থী তৎপুরুষের সমাসের একটা কিন্তু এখান থেকে এটা উদাহরণ। পরে কোশ্চেন দেখো আমরা সরাসরি চলে যাব, প্রতিদিনম পদে কি সমাস হয়েছে, প্রতিদিনম পদে কি সমাস হয়েছে, দেখো এখানে অব্যয়ীভাব তৎপুরুষ কর্মধারয় দ্বন্দ্ব, দেখো প্রতিদিনম মানে দিনম দিন, হ্যাঁ দিনম দিনম যেটাকে বলছি প্রতিদিনম, হ্যাঁ বিপসা অর্থ যেটাকে বলা হয়, এটা যেখানে এটা হবে কি অব্যয়ীভাব সমাস, প্রতিদিনম পদেও কিন্তু অব্যয়ীভাব সমাস আসবে তোমাদের। তারপরে কোশ্চেন দেখো চলে যাব সরাসরি, উভয় পদার্থ প্রধান সমাস, উভয় পদার্থ প্রধান যেটা প্রত্যেকেরই আমরা জানি, উভয় পদার্থ প্রধান যদি আমরা জিজ্ঞাসা করি সেক্ষেত্রে কি আসবে আমাদের, দেখো উভয় পদার্থ প্রধান দেখো কি আসবে, দ্বন্দ্ব সমাস, কি আসবে, দ্বন্দ্ব সমাস। উভয় পদার্থ প্রধান মানে পূর্বপদ আর উত্তরপদ দুটোই যেখানে প্রধান হবে, কারণ কারণ অব্যয়ীভাব সমাসে পূর্বপদের অর্থ প্রধান, উত্তর এখানে বহুব্রীহি মানে উত্তর তৎপুরুষ সমাসে উত্তর পদ প্রধান আর বহুব্রীহিতে অন্য পদ প্রধান, তাহলে উভয় পদ প্রধান হচ্ছে দ্বন্দ্ব সমাস, দ্বন্দ্ব সমাস হচ্ছে উভয় পদ প্রধান, এটা একটু দেখে নেবে।
পরে কোশ্চেন দেখো, সরাসরি যাব আমরা প্রত্যেকম। প্রত্যেকম অপশনগুলো দেখে নাম। প্রতি একম, একম একম প্রতি, একম একম প্রতি, প্রতি একম। তাহলে এখানে যদি আমরা দেখি প্রত্যেকম পদের অর্থটা কি আসবে, এটা বিপসা অর্থে একটু আগে বললাম, ঠিক আছে, একম প্রতি একম, ঠিক আছে, একম একম প্রতি একম, একম প্রতি একম, প্রত্যেকম। অপশন দেখো এখানে চলে আসবে। পরের অপশন যদি আমরা দেখে নিই, ত্রিমুনি পদে কোন সমাস হয়েছে, ত্রিমুনি, ত্রিমুনি পদে কোন সমাস হয়েছে। এটা দেখো একটু আগেই বললাম যে একটা হচ্ছে পূর্বের সংখ্যা থাকার সাথে সাথে পরে যদি উম, নদী থাকে বা মুনিশবাচক কোনো শব্দ থাকে, কোনো বংশবাচক শব্দ থাকে, তাহলে অব্যয়ভাব সমাস হয়। তাহলে এটা উত্তর কিন্তু চলে আসবে অব্যয়ভাব। ত্রিমুনি, হ্যাঁ, ত্রয়ানাং মুনিনাং সমাহার, কিন্তু সেই অনুপাতে বিগ্রহ হলেও কিন্তু আমাদের সমাস আসবে অব্যয়ভাব। কারণ আমরা বলেছি পূর্বের সংখ্যা, হুম, পূর্বে বলেছি সংখ্যা, আর পরপদ যদি থাকে কি, পরপদ হয় নদীবাচক বা মুনিবাচক প্লাস বংশবাচক, এই অর্থগুলো থাকলে কিন্তু তখনই অব্যয়ভাব সমাস হয়। যাই হোক, আজকে দেখো 25টি কোশ্চেন কিন্তু আমরা এখান থেকে আলোচনা করলাম। এর পরবর্তী যে পার্ট 2 আসবে সেখানেও কিছু কোশ্চেন থাকবে আমাদের, অর্থাৎ আস্তে আস্তে কিন্তু প্রত্যেকটা টপিক থেকে আমরা মক টেস্টগুলো নেওয়ার চেষ্টা করব। বা গ্রামারের যেটা অনুবাদ থেকে আরম্ভ করে তোমাদের পত্রই থেকে আরম্ভ করে এক কথায় প্রকাশ, অশুদ্ধ সংশোধন, প্রত্যেকটা টপিকই তোমাদের করে রাখবো। অবশ্যই সঙ্গে থাকার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং নোটিফিকেশন তোমরা অলরেডি পেয়ে যাবে। এখানে প্রতিদিন কিন্তু আমাদের একটা ক্লাস কিন্তু সকালের দিকে দেওয়া হয়। তো কোনো কোনো সমস্যা থাকলে হয়তো একদিন আধ দিন হয়তো হয় না, কিন্তু বাট প্রতিদিনই আমি দেওয়ার চেষ্টা করব যাতে তোমাদের প্রিপারেশনটা আরো ভালো হয়। তোমরা অবশ্যই এগিয়ে চলো, হ্যাঁ, আর অবশ্যই চ্যানেলের পাশে থাকো, তাহলে তোমরা আরো ভালো ভালো কন্টেন্ট কিন্তু এখান থেকে পাবে। ঠিক আছে, নমস্কার। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম।